নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রাজ অ্যান্ড পিয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদের কাছে একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আজকে দেখাতে যাচ্ছি লাল বাদাম বাকর কিভাবে তৈরি করব দেখাবো। সম্পূর্ণ লাল বাদাম বাকর তৈরি করতে কি কি লাগবে, কি কি উপকরণ লাগবে, সেইগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে নিতে হবে। 100 গ্রাম গোবিন্দভোগ চালের ভাত নিয়ে নিতে হবে, 100 গ্রাম কাজু বাদাম নিয়ে নিতে হবে, 100 গ্রাম চীনাবাদাম নিতে হবে, 30 গ্রাম লটকন দানা নিয়ে নিতে হবে, একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিতে হবে, লাগবে হিং, লাগবে 100 গ্রাম গাওয়া ঘি। আমাদের এখানে হরিঘোষের ঘিটা খুব ভালো সেন্ট এবং চলছে, তো হরিঘোষের ঘি নিয়ে নিতে হবে। 1 থেকে 150 গ্রাম শালিমার কোকোনাট অয়েল, 4 থেকে 500 গ্রাম সয়াবিন অয়েল। এবার আপনাদেরকে এক এক করে মশলাগুলো দেখাচ্ছি, কি কি মশলা নিচ্ছি। এই 15 থেকে 20 গ্রাম নিতে হবে দারু মেথি। এটা হচ্ছে দারু মেথি, মেথি নয় কিন্তু, এটা দারু মেথি, মেথির থেকেও অনেক ছোট। নিতে হবে 10 থেকে 15 গ্রাম এলাচ, নিতে হবে 15 থেকে 20 গ্রাম জয়িত্রী। আর এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু দারুচিনি ভেবে কেউ ভুল করবেন না, এটা কিন্তু কুড়। এরকম একটা লম্বা দানা, এই লম্বা ডাল কিন্তু কুড়ের নিতে হবে। রয়েছে একটা জায়ফল রয়েছে দারচিনি, অল্প একটু দারচিনি রয়েছে বড় কাকলা, 10-12টা নিলেই হবে, এটা হচ্ছে বড় কাকলা। আর রয়েছে এখানে 25 থেকে 30 গ্রাম নিতে হবে একাঙ্গি, নিতে হবে এই 10 থেকে 15 গ্রাম বুচকি দানা, এটা হচ্ছে বুচকি দানা, দেখুন এটা বুচকি দানা। নিতে হবে এই 10 থেকে 15 গ্রাম আয়ুবেল, এটা আয়ুবেল। আর এই নিতে হবে লতা কস্তুরি খানিকটা, এটাও 10 থেকে 15 গ্রাম। মশলার পরিমাণটা আমি কম রাখছি, মশলাটা বেশি দিলে আবার একবার যদি কোথাও দেওয়া হয়ে যায়, কোনো টোপে যদি ব্যবহার করা হয়ে যায় এইটা, তারপর বেশি দিলে সমস্যা। একবার দিলে কিন্তু ব্যবহার করতেই থাকতে হবে, হ্যাঁ, সেই জন্য মশলা কম দিচ্ছি, যাতে একবার ব্যবহার করে কাজ না হলে আবার বন্ধ করে অন্য কিছু ট্রাই করা যায়। নিয়ে নেব 20 থেকে 25 কোয়া রসুন, এবং এই রসুনটাকে পেস্ট করে, কিন্তু আমি পেস্ট করে নিয়ে একে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। যে মশলাগুলোকে একটু বেশি পরিমাণে ভাজার প্রয়োজন, যেমন এই কাকলা, এগুলোকে আগে ভেজে নিতে হবে। আগে বলতে একটু আগে দিতে হবে। সঙ্গে রয়েছে একাঙ্গি, কুড়গুলো দিয়ে দেবো, কুড় এবং দারচিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আয়ুবেলগুলো। এগুলো একটু ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো দেবো। হয়নি, আর একটু সময় ভাজা হতে থাকবে। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই জন্য সঙ্গে সঙ্গে এবার অন্য মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো একসঙ্গেই দেওয়া যাবে। ভেজে নিচ্ছি। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমি লটকন দানা কিন্তু দেইনি। এই লটকন দানা কিন্তু ভাজা যাবে না, লটকন দানা কিন্তু একেবারেই ভাজা যাবে না। বিশেষ দ্রষ্টব্য, লটকন দানা কিন্তু এমনি গুঁড়ো করতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে লটকন দানা এর সঙ্গে দিয়ে গুঁড়ো করতে পারেন, কিন্তু এর সঙ্গে কিন্তু অবশ্যই কোনো সময় ভাজবেন না, একেবারেই ভাজবেন না লটকন দানাগুলো। বাদাম এবং কাজু বাদামগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমি মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু একদম জল দেইনি, এটা জল ছাড়া পেস্ট করতে হবে। বাদাম পেস্ট করা হয়ে গেছে, মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই লটকনগুলোও কিন্তু দিয়ে দেবো, এই লটকন দানাও সব একসঙ্গে দিয়ে দেবো। এবার পেস্ট করব। মিক্সিতে দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো, এবার পেস্ট করে হয়ে গেছে। দারুণ গন্ধ বেরোচ্ছে মশলা দিয়ে। 300 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি,
সঙ্গে দিচ্ছি 100 গ্রাম মতন ঘি, দিয়ে দেব 100 গ্রাম মতন নারকেল তেল। অনেকটা গরম হয়ে গেছে, দিয়ে দেব এর মধ্যে 4-5 টুকরো এলাচ, নারকেল গুঁড়ো, নারকেলের মধ্যে যে জলটা রয়েছে যাতে সেই জলটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু নারকেলটা ভাজতে হবে। এবার নারকেল আবার খুব লাল না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নারকেল ভাজাটা হয়ে গেছে, এবার নারকেল ভাজাটার সঙ্গে কিন্তু আমি এবার এই রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। রসুন পেস্টটাও কতক্ষণ ভাজা হবে এর সঙ্গে। দেখুন নারকেলের সঙ্গে রসুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লাল লাল হয়েছে। হ্যাঁ, এবার আমি এর ভিতরে যে ভাতটা বানিয়েছিলাম গোবিন্দভোগ চালে সেই ভাতটা দিয়ে দেব। দেখুন আমি যে ভাতটা দিয়েছিলাম সেগুলো কিন্তু ছাড়িয়ে গেছে, গায়ে গায়ে সেরকমভাবে লাগানি, হ্যাঁ দলাগুলো ছাড়িয়ে গেছে। এইভাবে এরপরে দিয়ে দেবো আমার যে বাদাম পেস্টটা করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা এখন দিয়ে দেবো। আমার কিন্তু এই যে লাল বাদাম বাকড় তৈরি করছি তা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছে। এই যে আমার বাদাম টাদাম সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দেবো এবং একটু ঠান্ডা হলে হিং দেবো এবং মশলা যোগ করবো। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এমন অবস্থায় গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখুন আর ভাতের সঙ্গে বাদামটাও সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 5 গ্রাম হিং যোগ করে দেবো। এখানে 10 গ্রাম আছে, পুরোটা দেবো না, 5 গ্রাম দেবো। হিংটা লাস্টের দিক দিচ্ছি কারণ হিঙের গন্ধটা যেন থাকে, সেই জন্য লাস্টে দিচ্ছি। যে গুঁড়ো মশলাটা করেছিলাম এইবার গুঁড়ো মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি কিন্তু লটকন দানাটা পরিমাণে কম দিয়েছি। হ্যাঁ, এই যে কালার রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার, খুব টকটকে লাল নয় কিন্তু, আবার লাল নয় এটাও বলা যাবে না। হ্যাঁ, আমার কিন্তু এই লাল বাদাম বাকড় পুরো কমপ্লিট, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন শুনুন। এটা যেন কাচের পাত্রে রাখবেন এবং কাচের পাত্রে রাখার পরে অন্ততপক্ষে 2 কড় যেন তেল থাকে। এবং এটা বানানোর পর 3 দিন রোদে দেবেন, মুখ খুলে, জারের মুখ খুলে 3 দিন রোদে দেবেন। ব্যবহার করতে পারবেন পরের দিন থেকে, কিন্তু ভালো থাকবে, যেহেতু ভালো থাকার জন্য কিন্তু এটা 3 দিন পর রোদে দিতে হবে। এবং এরপরে মাসে 1 থেকে 2 বার কিন্তু এই মুখ খুলে, জারের মুখ খুলে রোদে দিলেই হবে। বন্ধুরা দেখুন আমার লাল বাদাম বাকড় কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আমি একটা কাচের জারে ঢেলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে বাকড়, এই বাকড়ের ওপরে 2 কড় তেল রয়েছে। এই তেলটা যখন কমে যাবে আপনারা আবার নারকেল তেল যোগ করে নেবেন। আর এইভাবে আপনারা পরপর 3 দিন রোদ্রে দেবেন প্রথমে, তারপরে মাসে 1 থেকে 2 বার জারের মুখ খুলে কিন্তু অবশ্যই রোদে দেবেন। বন্ধুরা আমার তাহলে লাল বাদাম বাকড় কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকড় ব্যবহার করে আমি কি ফল পাই সেগুলো আমি মাছ ধরতে গেলে অবশ্যই জানাবো ভিডিও দিয়ে। আর আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।